স্যামুয়েল টেলর কোলরিজের লেখা বিখ্যাত আর রহস্যে ঘেরা কবিতা কুবলা খানের জগতে আপনাদের সবাইকে স্বাগত। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা আসলে সাহিত্যের ইতিহাসে এক কিংবদন্তি ধাঁধার মতো। তো একটা অসমাপ্ত মাস্টারপিসকে শেষ করা যায় কিভাবে, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে। দেখুন, কুবলা খান শুধু একটা অসমাপ্ত লেখা না, এটা আমাদের ভাবায় যে সৃজনশীলতা আসলে কতটা ভঙ্গুর হতে পারে আর অন্যদিকে মানুষের কল্পনা কতটা শক্তিশালী হতে পারে। তাহলে এই যে কিংবদন্তি ধাঁধা, এর শুরুটা ঠিক কোথা থেকে হলো? মজার ব্যাপার হলো, এই কবিতার জন্মকাহিনীটা এর ভেতরের গল্পের মতোই অদ্ভুত আর নাটকীয়। চলুন তাহলে সেই গল্পটাই শোনা যাক। গল্পটা এতটাই অদ্ভুত যে শুনলে বিশ্বাসই হতে চায় না। ভাবুন তো একবার, কোল্ডরিজ কুবলাই খানের প্রাসাদ নিয়ে একটা বই পড়ছেন আর অসুস্থতার কারণে নেওয়া আফিমার প্রভাবে গভীর একটা স্বপ্নের মধ্যে চলে গেলেন। আর সেই স্বপ্নে তিনি নাকি প্রায় 200-300 লাইনের একটা গোটা কবিতা দেখতে পান। ঘুম থেকে উঠেই তো তিনি পাগলের মতো সেই স্বপ্নটা লিখতে বসেন, কিন্তু মাত্র 54 লাইন লেখার পরেই সেই বিখ্যাত ঘটনাটা ঘটে। পরলোক থেকে একজন লোক দেখা করতে আসে। ব্যাস, ওই এক বাধাতেই তার স্বপ্নের বাকি অংশটা যেন হাওয়ায় মিলিয়ে গেল চিরদিনের মতো। তো মূল ব্যাপারটা হলো, কোলরিজ কিন্তু খুব ভালো করেই জানতেন যে এটা অসম্পূর্ণ, ইসিলিয়ে তিনি নিজেই এর নাম দেন একটি স্বপ্নের দর্শন, একটি খণ্ডাংশ। আর এই ব্যাপারটা মাথায় রাখা কিন্তু কবিতাটা বোঝার জন্য খুবই জরুরি, কারণ আমরা একটা সম্পূর্ণ কাজ পড়ছি না, আমরা আসলে হারিয়ে যাওয়া একটা বিশাল শিল্পের ছোট্ট একটা ঝলক দেখতে পাচ্ছি। কবিতাটা নিয়ে এগোনোর আগে চলুন এর সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। এটা লিখেছিলেন রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি স্যামুয়েল টেলর কোলরিজ সেই 1797 সালে। যদিও এটা প্রকাশ হতে হতে কিন্তু প্রায় 2 দশক লেগে গিয়েছিল। আর এর যে পটভূমি জানাডু, সেটা কাল্পনিক হলেও এর পেছনে একটা ঐতিহাসিক অনুপ্রেরণা আছে। মঙ্গল সম্রাট কুবলাই খানের গ্রীষ্মকালীন রাজধানী সাংডু। আচ্ছা, কবিতার জন্মরহস্য তো অনেক হলো। এবার চলুন সরাসরি কোলরিজের স্বপ্নের সেই আশ্চর্য জগতে ঢুকে পড়া যাক। দেখি তো কি ছিল সেই অসমাপ্ত স্বপ্নের ভেতর। কবিতাটা শুরুই হচ্ছে এভাবে: জানাডুতে কুবলা খান এক বিশাল প্রমোদ প্রাসাদ বানানোর হুকুম দিলেন, যেখানে বইত পবিত্র আলফ নদী, মানুষের মাপার ক্ষমতার বাইরে থাকা সব গুহার মধ্যে দিয়ে এক সূর্যহীন সাগরের দিকে। কি অসাধারণ শুরু, তাই না? এই লাইনগুলো পড়লেই মনে হয় যেন এক জাদুকরী জগতের দরজাটা খুলে গেল। কোলরিজ এখানে একটা নিখুঁত আর সুরক্ষিত জায়গার ছবি এঁকেছেন। ভাবুন, কুবলা খানের প্রাসাদটা 10 মাইল উর্বর জমির ঠিক মাঝখানে, চারপাশে উঁচু দেয়াল আর টাওয়ার দিয়ে ঘেরা। সেখানে কি নেই? সুন্দর সুন্দর সব বাগান, মিষ্টি গন্ধ ছড়ানো গাছপালা আর পাহাড়ের মতো পুরনো সব জঙ্গল। পুরোটাই যেন এক সবুজের মায়াজান। এটা ছিল এক দুর্লভ কৌশলের অলৌকিক সৃষ্টি, এক রৌদ্র ঝলমলে প্রমোদ প্রাসাদ, যার সাথে ছিল বরফের গুহা। এই লাইনটাই সম্ভবত পুরো কবিতার সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশ, যেখানে দুটো বিপরীত জিনিস একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কবিতার আসল সৌন্দর্যটাই কিন্তু লুকিয়ে আছে এই অদ্ভুত বৈপরীত্যের মধ্যে। ভাবুন, একদিকে মানুষের হাতে গড়া উষ্ণ আলো ঝলমলে একটা প্রাসাদ, আর ঠিক তার পাশেই প্রকৃতির তৈরি ঠান্ডা অন্ধকার আর রহস্যে ঘেরা বরফের গুহা। এই যে দুটো একেবারে উল্টো ছবি, এগুলো মিলিয়ে একটা পরাবাস্তব মানে স্বপ্নের মতো পরিবেশ তৈরি করেছে। কিন্তু জানাডুর এই শান্ত সুন্দর পরিবেশই কিন্তু সবটা নয়। হঠাৎ করেই স্বপ্নের দৃশ্যটা একদম পাল্টে যায়। প্রকৃতি এবার তার এক বুনো, ভয়ঙ্কর আর শক্তিশালী রূপ নিয়ে সামনে আসে। কি এক বন্য জায়গা, পবিত্র আর জাদুকরী, যেন ক্ষয়িষ্ণু চাঁদের নিচে কোনো নারী তার আসরিক প্রেমিকের জন্য কাঁদছে। এই লাইনগুলো পড়লেই বোঝা যায় কবিতার শান্ত পরিবেশটা হুট করে কেমন একটা ভুতুরে আর রহস্যময় দিকে মোড় নিল। এখান থেকেই আমরা বুঝতে পারি যে প্রকৃতি এখানে শুধু সুন্দর নয়, বরং এক আদিম আর ভয়ঙ্কর শক্তি। একটা গভীর ফাটল থেকে এমন বেগে ঝর্ণা বেরিয়ে আসছে যে মনে হচ্ছে যেন পৃথিবী নিজেই শ্বাস নিচ্ছে, আর সেই জলের তোড়ে বড় বড় পাথর পর্যন্ত ছিটকে যাচ্ছে। প্রকৃতি এখানে জীবন্ত, শক্তিশালী আর কিছুটা হলেও ভয়ের। কবিতার শেষ ভাগে এসে ফোকাসটা কিন্তু কুবলা খানের প্রাসাদ থেকে সরে আসে। এবার গল্পটা চলে যায় কবির নিজের সৃজনশীল শক্তি আর তার ভেতরের গভীর এক ইচ্ছার দিকে। কবি বলছেন, একবার স্বপ্নে আমি এক ডালসিমার বাদিনীকে দেখেছিলাম। সে ছিল এক আবিসিনীয় তরুণী, আর সে তার ডালসিমার বাজিয়ে গাইল আবোরা পাহাড়ের গান। এই যে আবিসিনীয় মেয়েটির কথা বলা হচ্ছে, সে আসলে বিশুদ্ধ শিল্প মানে পিওর ইন্সপিরেশনের একটা প্রতীক। এখানেই কিন্তু কবিতাটা একজন শিল্পীর সংগ্রাম আর স্বপ্নের একটা রূপক হয়ে ওঠে। কবি ভাবছেন, যদি তিনি মেয়েটির সেই সুরটা আবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে পারতেন, তাহলে সেই সঙ্গীতের শক্তিতে তিনি শূন্যের মধ্যেই কুবলা খানের ওই প্রাসাদটা আবার গড়ে তুলতে পারতেন।
এটাই তো যে কোনো শিল্পীর চূড়ান্ত ইচ্ছা, নিজের কল্পনাকে সত্যি করে তোলা। তাহলে প্রশ্নটা হলো, একটা অসমাপ্ত কবিতা কিভাবে এত বিখ্যাত আর কালজয়ী হয়ে উঠল? এর আসল কারণ হলো এর ভেতরে লুকিয়ে থাকা কিছু অসাধারণ আর শক্তিশালী ভাবনা। আসলে এই পুরো কবিতাটাই হলো কল্পনা আর সৃজনশীলতার শক্তি নিয়ে। এটা আমাদের দেখায় যে মানুষের মন কতটা শক্তিশালী হতে পারে, যা কিনা বাস্তবতা, স্বপ্ন আর স্মৃতির সব সীমানা মুছে দিতে পারে। আরও একটা মজার জিনিস হলো, সৃজনশীলতা একদিকে যেমন স্বপ্নের মতো সহজ মনে হতে পারে, আবার সে স্বপ্নটাকে বাস্তবে ফিরিয়ে আনাটা ঠিক ততটাই কঠিন হতে পারে। এখানে কোলরিজ প্রকৃতির দুটো ভিন্ন রূপ তুলে ধরেছেন, যা কিনা রোম্যান্টিক কবিতার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মানে, একদিকে যেমন জানাডুর শান্ত সুন্দর বাগান, ঠিক তেমনি অন্যদিকে রয়েছে সেই বুনো বিপজ্জনক ফাটল আর উত্তাল ঝর্ণা। প্রকৃতি এখানে একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর। কবিতার একেবারে শেষে বলা হচ্ছে, কারণ সে খেয়েছে স্বর্গীয় মধু আর পান করেছে স্বর্গের দুধ। এই অসাধারণ লাইনগুলো কবিকে এমন একজন মানুষ হিসেবে দেখাচ্ছে, যিনি যেন অন্য কোনো জগতের ছোঁয়া পেয়েছেন। তিনি আর সাধারণ মানুষের মতো নন, তিনি ঐশ্বরিক অনুপ্রেরণায় পূর্ণ এক সত্তা। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের সবার মনে থেকেই যায়, তাই না? সামান্য একটা বাধার কারণে এরকম কত অসাধারণ শিল্প হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে। কুবলা খান আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয়, সৃজনশীলতা কতটা নাজুক একটা জিনিস, আর একটা ছোট্ট মুহূর্তের ভুলে কত বড় সৃষ্টি হারিয়ে যেতে পারে।